আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ভারতের হাই কমিশনার এবং রয়ের প্রধান বাংলাদেশে একসাথে এসেছিলেন এবং বৈঠক করেছে। এটা নিয়ে আপনারা জানেন যে রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, কারণ রয়ের প্রধান বাংলাদেশে আসা মানে অনেক কিছু ইঙ্গিত করে। এদিকে আপনারা জানেন যে রাষ্ট্রপতি পদপ্রার্থী কাকে করা হচ্ছে এই বিষয় নিয়ে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন না করা হয় এই বিষয়ে নাকি উঠে এসেছে। তারপরে বাংলাদেশে যে বিদ্যুতের অবস্থা, এই সবগুলো বিষয়কে মোড় ঘুরানোর জন্য দেখলাম যে সিটিটিসি একটা ওই জঙ্গি নাটক সাজাচ্ছে। এদিকে আবার দেখলাম যে সময় টিভির সিনিয়র রিপোর্টার মুস্তফা, সে জামাতে ইসলামের নেতা তায়ের সাহেবকে নিয়ে সে একটা ভুয়া ফটো কার্ড ছেড়ে অনলাইনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা স্ক্রিনে দেখেন। ফের ভুয়া ফটো কার্ড পোস্ট করে গুজব ছড়ালেন সময় টিভির হেড অব নিউজ মুস্তফা। ন্যারেটিভের নিউজ দেখেন। ফের আমার দেশের নামে ভুয়া ফটো কার্ড প্রচার করলেন সিনিয়র সাংবাদিক মুস্তফা খন্দকার। রয়ের প্রধানের সাথে জামাত নেতা মোহাম্মদ তায়েরের গোপন মিটিংয়ের দাবি আমার দেশের নামে প্রচারিত ফটো কার্ডটি ভুয়া। এই যে দেখেন রিউমার স্ক্যানার দেখেন, ভুয়া ফটো কার্ড। এই ডান পাশে দেখেন ভুয়া পেজ, এটা আমার দেশের নামে ভুয়া পেজ খুলেছে এই এরাই, বিএমপি রায়। ঢাকা ছাড়ার আগে রয়ের প্রধান পরাগ জৈনুর সাথে মোহাম্মদ তাহেরের গোপন বৈঠক। আর এই মুস্তফা এটা নিয়ে পোস্ট করেছে। এর আগে আপনারা দেখেছেন এই মুস্তফা কিন্তু মোনামি ম্যাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোনামি ম্যামকে নিয়ে উল্লঙ্গ ছবি ছেড়েছিল এই মুস্তফা। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে এই হাই কমিশনার, ভারতের হাই কমিশনার এবং রয়ের প্রধান বাংলাদেশে একসাথে আসা, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন ওয়ান এ চ্যানেলের সম্মানিত পরিচালক হেমায়তুদ্দিন মিশন ভাই। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বেশ কিছুদিন আগে জয়েন করলেও তার সঙ্গে এতদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো সাক্ষাৎ হয়নি, কিন্তু গতকালকে সাক্ষাৎ হয়ে গেল এবং এই সাক্ষাৎ নিয়ে কিন্তু প্রচুর আগ্রহ ছিল নেটিজেনদের মাঝে। বিশেষ করে 5ই আগস্ট শেখ হাসিনার যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলন ঘিরে দুই দেশের ভিতরে যখন সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করতেছে, সেই সময়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং সবার নজর ছিল ওই দিকে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর কি নিয়ে কথা হলো? এখানে বলে রাখা ভালো, দীনেশ ত্রিবেদী হচ্ছে প্রথম ভারতীয় কমিশনার যিনি রাজনীতিবিদ, যিনি কোনো আমলা না, একজন রাজনীতিবিদকে, একজন বিজেপি নেতাকে পাঠিয়েছে বাংলাদেশ। এতে বোঝা যায় বাংলাদেশের গুরুত্ব কতখানি ভারত দিচ্ছে। এবং আরেকটা বিষয় গতকালকে বলেছি, সেটা হচ্ছে যে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে ডিল করে ভারতের বিদেশ মন্ত্রণালয়, কিন্তু বাংলাদেশের সঙ্গে ডিল করা হয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে। এবং এটা দেখা ভালো করেন প্রধানমন্ত্রীর পক্ষে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশ কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ডিল করে না, বাংলাদেশ ডিল করে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে। তো এই হিসাবে দীনেশ ত্রিবেদী তিনি সরাসরি অ্যাকাউন্টেবল টু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড হিজ সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, এস জয়শঙ্কর না। তো এখন আলাপ হয়েছে এবং আলাপের যেই বডি জেস্চার অঙ্গভঙ্গি আপনারা দেখবেন তারেক রহমান মাঝে বসছে এবং দীনেশ ত্রিবেদী এক পাশে বসছে। সাধারণত আমরা দেখি কি যে যখন কথা হয় তখন সামনে থাকে দুইটা চেয়ার, একটায় তারেক রহমান আরেকটায় দীনেশ ত্রিবেদী, কিন্তু এখানে সামনে একটা চেয়ার তারেক রহমান বসা, এক পাশে দীনেশ ত্রিবেদী সহ ভারতীয়রা বসা, আরেক পাশে খলিলুর রহমান সহ অন্যরা বসা, এবং তারেক রহমান মধ্যমণি, তিনি মাঝে একটা চেয়ারে বসা। তার মানে হচ্ছে যে সম্পর্কটা যে আসলে অতটা গভীর না এবং সম্পর্কটা যে মজবুত না, এটা কিন্তু এই মিটিং এর যে বডি জেস্টার, বঙ্গভঙ্গি, এতেই কিন্তু বোঝা যায়। তারেক রহমান পারতো না যে দীনেশ ত্রিবেদীকে একদম কাছে বসিয়ে কথা বলতে? শেখ হাসিনা যেমন এর আগের প্রণয় কুমার ভার্মার সঙ্গে একদম কথা বলতেন একদম মুখের কাছে মুখ নিয়ে পাশাপাশি বসে, এতে বোঝা যায় যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক কতটা অন্তরঙ্গ ছিল। হ্যাঁ, কিন্তু আজকে দীনেশ ত্রিবেদীকে বসিয়ে যেভাবে তারেক রহমান মিটিং করলেন, এতে বোঝা গেল যে ভারতের সঙ্গে সম্পর্ক আসলে আমাদের মধুর নাই, সম্পর্কে এখন অত্যন্ত তিক্ততা বিরাজ করতেছে। অনেকে বলবেন যে ভাই তারেক রহমানের স্টাইল এরকম,
না। কিছুদিন আগে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন যখন তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন, তখন কিন্তু তারেক রহমান দুইটা চেয়ার পাশাপাশি, একটা তারেক রহমান, আরেকটাতে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন। এই পাশে সাধারণ চেয়ারে মার্কিন প্রতিনিধি, এবার সাধারণ চেয়ারে বাংলাদেশ প্রতিনিধি। কি তারেক রহমান পাশাপাশি বসে তাকে সম্মান দিয়েছেন, যেটা এই ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে ঘটেনি। কাজেই এতে বোঝা যায় যে সম্পর্ক অতটা উন্নয়ন হয়নি। এবং আমি শুনেছি যে তারেক রহমান স্পষ্ট বলেছে যে যেই হাসিনা অনবরত আমাদের বিরুদ্ধে কথা বলে, উস্কানি দেয়, আবার বাংলাদেশ এলে আমাদের চোখের বদলে চোখ, হাতের বদলে হাত আমাদের শেষ করে ফেলবে বলে, এবং যেটা ভারত সরকার সুযোগ করে দেয় আমি মনে করি, এভাবে সম্পর্ক উন্নয়ন হতে পারে না। বাংলাদেশ উইল নেভার বি এ ক্লায়েন্ট স্টেট, বাংলাদেশ কারো করদ রাজ্য না, একদম সরাসরি। তখন দীনেশ ত্রিবেদী বলেছে যে আমরা আসলে বিষয়টা বুঝতে পারিনি, এরকম আর হবে না, কথা দিলাম। এখন কথা রাখলে তো ভালোই, এবং আপনাকে আমরা আমন্ত্রণ জানাই ভারত সফরের জন্য। তারেক রহমান বলেছেন যে আমি ভারতে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যাব না, যদি আমাকে তোমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানাও তাহলে আমি ভেবে দেখবো, কিন্তু বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আমি যাওয়ার জন্য আগ্রহ বোধ করতেছি না। তখন উনি বললেন যে উনি বিষয়টা দেখবেন, উনি ভারত সরকারের উপর মহলে কথা বলে জানাবেন। তারপর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হলো এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক হলো, এবং সেই বৈঠকে তার সবাই বলেছেন যে শেখ হাসিনার মুখ বন্ধ না করলে এবং শেখ হাসিনাকে ফেরত না দিলে শেখ হাসিনা, তারপরে ওসমান হাদির হত্যাকারী ওই যে ফয়সাল এবং আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কামাল, ওবায়দুল কাদের সহ অন্যান্য সবাইকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে না। এবং বিশেষ করে শেখ হাসিনা এবং হাদি হত্যাকারীদের ফেরত চেয়েছেন তারেক রহমান নিজে। বলেছেন এই সমস্ত ইস্যুগুলো যদি সলভ না হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে না, এবং যদি আপনি আমন্ত্রণ পত্র পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তাহলে ভারতে যাওয়ার বিষয়টা বিবেচনা করে দেখব। এবং এরপর দেরি না করে সরাসরি দীনেশ ত্রিবেদী চলে যান বিমানবন্দরে, সেখানে একটি বিমানে করে তিনি চলে যান ভারতের রাজধানী দিল্লিতে, এবং সেখানে অবশ্যই নরেন্দ্র মোদী এবং অজিত দোভালের সঙ্গে মিটিং করে তিনি বাংলাদেশের উদ্বেগের বিষয় তিনি জানাবেন। এবং খলিলুর রহমান মনে করতেছেন যে ভারত হয়তো হাসিনাকে আর কথা বলার সুযোগ দিবে না। আমরা অলরেডি কিন্তু শেখ হাসিনার যে 5 তারিখের সংবাদ সম্মেলন, তারপরে কিন্তু শেখ হাসিনার আর কোনো অডিও আমরা এখনো পর্যন্ত পাইনি। তার মানে ভারত সরকার শেখ হাসিনাকে ধমক যে দিয়েছে এটা বলাই বাহুল্য। এরপরে দেখলাম আমরা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন, তিনি তার 3 জন সফর সঙ্গী নিয়ে ঢাকায় এলেন, এবং ঢাকায় এসে তিনি উঠলেন একটা হোটেলে, এবং হোটেলে ওঠার কিছুক্ষণ পরে তিনি তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করলেন, এবং সেই বৈঠক রুদ্ধদ্বার বৈঠক প্রায় ঘন্টা 2-1 মতো স্থায়ী হয়, এবং সেই বৈঠক শেষ করে তারা বিমানবন্দরে গিয়ে আবার তারা দিল্লি চলে গেলেন। এখন একটা সময় ছিল যখন এই ভারতীয় গোয়েন্দা সংস্থা মানে র এর লোকেরা বাংলাদেশে প্রায় প্রতিদিনই আসতো যেত, এগুলো গোপন রাখা হতো। শেখ হাসিনার আমলে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সদস্যরা সব সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেত, গতিবিধি লক্ষ্য করত, ইনভেস্টিগেশন করত, তারপরে নজর রাখতো, সব করত। কিন্তু এটা বন্ধ হয়ে যায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে। এমনকি ইউনূস সরকারের আমলে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর লোকেরা প্রায় সময় কিন্তু আসতো, কিন্তু ইউনূস সরকার একদম পাত্তা দিত না। কিন্তু এখন বিএনপি ক্ষমতা আসার পরে র এর লোকেরা আবার আসা শুরু করেছে, তবে কোনো উদ্দেশ্য নিয়ে না, এটা একটা কৌশলগত বিভিন্ন সম্পর্ক এবং নিরাপত্তা বিষয় আলোচনার জন্যই কিন্তু আসে। এবং তারেক রহমান ক্ষমতা আসার পর কিন্তু এই ডিজিএফআই এর অনেক সদস্য অনেকবারই ভারতে গিয়েছে, আবার ভারতেরও অনেক এসেছে। কিন্তু আমার মনে হয় যে ভারত সরকার আসলে জানাতে চায় যে আমাদের র এর প্রধান বাংলাদেশে গিয়েছে। এই যে আমরা বলতেছি গোপন বৈঠক আমরা তো জানলাম, তাই না? গোপন জানলাম কিভাবে? হয়তো গোপন বলেছিল কিন্তু পরে আর গোপন রাখেনি। এটা আসলে ভারত সরকারই ফাঁস করে দিয়েছে যে আমাদের গোয়েন্দা সংস্থা র এর প্রধান তিনি বাংলাদেশে যাচ্ছেন, তাই না? যদি র এর প্রধানের সফরটা ভারত গোপন রাখতে চাইতো
তাহলে কিন্তু আমাদের জানার কোনো ওয়ে ছিল না। সামহাও ভারত চেয়েছে যে এই সফরটা ফাঁস হোক, আমরা প্রতিক্রিয়া দেখি। এখন তিনি বৈঠক করলেন, বৈঠক করে চলেও গেলেন। বৈঠকে কি আলোচনা আমরা জানি না, তবে অনুমান করতে পারি নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কারণ রয়ের প্রধান তো আর ইকোনমি নিয়ে আলোচনা করবে না, তাই না? একটা জিনিস খেয়াল রাখবেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর নিরাপত্তা ব্যয় কিন্তু অনেক কমে গিয়েছিল, কারণ শেখ হাসিনা এই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদেরকে কিন্তু প্রশ্রয় দেয়নি, বরং এদেরকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিয়েছে। এবং শেখ হাসিনা এই বিচ্ছিন্নতাবাদীদেরকে কঠোর হস্তে দমন করেছে। এই কারণে ভারত কিন্তু শেখ হাসিনার কাছে ঋণী। এখন এরপর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ইউনূস সরকারের আমলে কিন্তু ভারতের নিরাপত্তা ব্যয়টা বেড়ে গিয়েছিল। এখন ভারত চায় যেহেতু তারেক রহমান 5 বছর থাকবে আগামী, কাজেই তারেক রহমান সরকার যাতে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করে এবং গোয়েন্দা তথ্য বিনিময় করে, যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি সৃষ্টি করা কোনো বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশে আশ্রয় না পায়। এবং বাংলাদেশে ইসলামপন্থী বিভিন্ন যে গোষ্ঠীগুলো আছে যাদেরকে ভারত হুমকি চোখে দেখে, তাদের বিষয়েও আলোচনা হয়েছে বলে আমি মনে করি। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার কোনো আলাপ আলোচনাই করেনি, শুধু বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে এবং বাংলাদেশ বলেছে যে শেখ হাসিনাকে ফেরত চাই। কিন্তু ভারতীয় হাইকমিশনার বা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তারা একটা বারও বলে নাই যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, এটা কিন্তু বলে নাই। এটা যে আওয়ামী লীগরা বলে তারা প্রোপাগান্ডা ছড়ায়। তবে এটাও সত্য যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না। তার দুইটা কারণ কেন দিবে না। এক নম্বর কারণ হচ্ছে যে শেখ হাসিনা আজীবন ভারতের পারপাস সার্ভ করেছে, সুতরাং শেখ হাসিনাকে রক্ষা করা ভারত উচিত বলে মনে করে। দ্বিতীয় হচ্ছে যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সমস্ত দক্ষিণ এশিয়াকে দেখিয়েছে, বিশেষ করে নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বার্মা, বুঝিয়েছে এদেরকে যে এইসব দেশে তোমরা যারা ভারতের পক্ষে রাজনীতি করো, তারা যত অপরাধী করো না কেন, যত বিপদেই পড়ো না কেন, ভারত তোমাদেরকে আশ্রয় দিবে, ভারত তোমাদেরকে ত্যাগ করবে না। দেখো তোমরা হাসিনার মতো 1,500 লোক মাইরে আসাও কিন্তু আমরা আশ্রয় দিয়েছি তাকে, সুতরাং তোমরা আমাদের জন্য কাজ করো। এখন যদি ভারত হাসিনাকে বাংলার সাথে তুলে দেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে ভারতের পক্ষে কেউ আর কাজ করে নিজের জীবনে ঝুঁকি নিতে রাজি হবে না, তাই না? এই কারণে ভারত শেখ হাসিনার বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। কিন্তু ভারত চায় আসলে যে শেখ হাসিনাকে সাইডে রেখে একটা ওয়ার্কিং রিলেশন, বিশেষ করে দুইটা ক্ষেত্রে, ইকোনমিক এবং সিকিউরিটি, এই দুইটা ক্ষেত্রে আসলে সম্পর্ক চালিয়ে যাওয়া। এবং ভারত সরকার কিন্তু বোঝে যে কলকাতার একটা বড় অংশ বাংলাদেশি পর্যটকের উপর নির্ভরশীল, কাজেই ভারত চায় যে সম্পর্কটা আসলে চালু হোক। এবং নরেন্দ্র মোদী কিন্তু আসলেই চায় যে তারেক রহমান ভারতে আসুক এবং কথা বলুক সরাসরি। এবং দীনেশ ত্রিবেদী বলেছেন, হাইকমিশনার, যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অত্যন্ত বন্ধুসুলভ এবং তারেক রহমানও খুব বিনয়ী এবং উভয়ই জনগণের ভোট নির্বাচিত, কাজেই যদি তারা ফেস টু ফেস কথা বলতে পারে অনেক কিছু সমাধান হয়ে যাবে। এই জন্য ভারত আসলেই চায় কিন্তু তারেক রহমানকে ভারতে নিতে। এখন দেখা যাক, দীনেশ ত্রিবেদী দিল্লি গিয়েছেন, সেখান থেকে তিনি নতুন একটি আমন্ত্রণ পত্র, যে চিঠিতে নরেন্দ্র মোদী বলবে যে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমি আমন্ত্রণ করলাম, তারপর তারেক রহমান গেলেও যেতে পারে, তবে আপাতত না যাওয়ার সিদ্ধান্তই হয়েছে। এবং গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তিনিও ঢাকা ত্যাগ করেছেন একটু আগে। সুতরাং আমরা দেখি কি হয়। সামনের কয়েক সপ্তাহ খুবই মূল্যবান, বিশেষ করে আগামী মাসের 12 এবং 13 তারিখে যে ব্রিক্স সম্মেলন হবে ভারতে, তার আগ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে কি হয়। তবে ভারত চায় তারেক রহমান যাক, বা তারেক রহমান বলতেছে যে আমাদের শর্ত না মানলে আমরা আসলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করব না। এই হচ্ছে গিয়ে বিএনপি সরকারের কঠিন সিদ্ধান্ত। এখন দেখা যাক ভারত কতটুকু ছাড় দেয় এবং তারেক রহমান কতটুকু আগায়, এবং দেখা যাক যে আগামী 1-2 মাস শেখ হাসিনার মুখ বন্ধ থাকে কিনা, তদুপরি ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবেন কিনা, এই সব কিছু বলে দিবে। তবে বাংলাদেশের রাজনীতিতে
আগামী কয়েকটা সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। চোখ কান খোলা রাখেন, দেখবেন অনেক কিছুই করতে পারে। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা হেমায়তুদ্দিন মিশন ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।